প্রিয় শ্রোতা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ যেন এক কৃষ্ণের লীলাভূমি শীর্ষক আলোচনা করতে চাচ্ছি। আমি নিজ চোখে দেখা কিছু ভয়ঙ্কর তথ্য আপনাদের সামনে তুলে ধরব। আর এই ভয়ঙ্কর তথ্যগুলো বেশিরভাগই সংগঠিত হয়েছে বাংলাদেশে পুলিশ দ্বারা। একটি সুচিন্তিতভাবে, বুদ্ধিভিত্তিক, পরিকল্পিতভাবে বাংলাদেশের যেসব সেক্টরে বেশি আয়ের সুযোগ, বেশি সুযোগ সুবিধা, ওই সব সেক্টরের জন্য একটি সম্প্রদায়ের লোক খুব বেশি চাকরি করত। সদ্য গুজিয়ে ওঠা 15 বছরের 2-1 বছর পরেই, ক্ষমতায় আসার পরের 2-1 বছর পরের থেকে এইসব সেক্টরে পুলিশ বাহিনীতে, বিশেষ করে ট্রাফিক সার্জেন্ট, হাইওয়ে পুলিশ, পাসপোর্ট অফিস এবং বাংলাদেশের স্বায়ত্তশাসিত যে সমস্ত প্রতিষ্ঠানগুলো, তার ডাইরেক্টর, এইসব প্রতিষ্ঠানে কারা চাকরি করত আমি সরাসরি বলবো না, কিন্তু বলবো আমার ছোট্ট শহর মাগুরায় গরিব নিঃস্ব একজন রিক্সা চালক অনেক কষ্টে সমস্ত শ্রম দিয়ে, আয় করা পুঁজি দিয়ে, বাকিটা এনজিও থেকে টাকা তুলে হয়তো একটা রিক্সাকে নিয়ে শহরে আসছেন চালাইতে। শহরে ছিল না, পথে প্রান্তরে সর্ব জায়গায় পুলিশের উৎপাত ছিল। নতুন রিক্সা, নতুন ইজি বাইক, নতুন ব্যাটারি চালিত ভ্যান দেখলেই পুলিশেরা হামলি খেয়ে পড়ত। যত ধরনের নির্যাতন তার উপরে করে ওই নতুন গাড়িটি কেড়ে নিয়ে তাদের আওতায় নিয়ে আসতো। তার নতুন ব্যাটারিগুলা খুলে তারা হয় নিজেরা আইপিএস বানিয়েছে, তার ফ্যামিলির জন্য আইপিএস তৈরি করেছে, অথবা দোকানে তারা আবার পুনরায় বিক্রি করে দিয়েছে। আর পুরনো ব্যাটারিগুলো লাগিয়ে এই গাড়িগুলো ফি জরিমানার টাকা দিয়ে তারপরে ওই অসহায় ব্যক্তিদের হাতে আবার ফিরিয়ে দেওয়া হয়েছে। আমি দেখেছি নিঃস্ব, অত্যন্ত নিরীহ, 50-55 বছর বয়স এরকম একজন মানুষ, ক্ষীণকায়ী, শরীরে ক্ষুধার চিহ্ন, পোশাকের অভাব, রোগাকীর্ণ শরীর, একটি রিক্সা নিয়ে শহরে আসছিল। ট্রাফিকরা যখন তার গাড়িটি আটকায়, সে একজন ট্রাফিকের পায়ে জড়িয়ে ঝরিয়ে কান্না করতেছিল। আমার ছেলেটা হাসপাতালে, তখন 12:30 মতো বাজে। আমার ছেলেটা হাসপাতালে, আমিও কিচ্ছু খাইনি। এই রিক্সা চালিয়ে যা হবে সেই টাকা দিয়ে আমার ছেলেটার ওষুধ কিনবো। আমার ছেলেটা খুব অসুস্থ, ডাক্তাররা ফরিদপুর নিতে বলতেছে, আমার গাড়িটা ছেড়ে দেন। তার বুকে লাথি মেরে ফেলে দেওয়া হয়। রিক্সাটা পুলিশ লাইনে নিয়ে আসছিল। আমি কিছুদিন আসার পরে আমি সহ্য করতে পারিনি আর। আমি অনেক ইজি বাইকের উপর এ ধরনের নির্যাতন করতে দেখেছি দূরে দাঁড়িয়ে। এদের অধিকাংশের হাতেই লাল সুতা বাঁধা থাকতো, লাল সুতা বাঁধা নব্য মাস্তান, অস্ত্রধারী মাস্তান, কোমরে অস্ত্র, হাতে ওয়াকিটকি, বাংলাদেশের সরকারি পোশাক পরিহিত সন্ত্রাসীরা কি নিষ্ঠুরভাবে এদেশের সাধারণ মানুষের উপরে নির্যাতন চালিয়েছে। এক একজন থানার ওসি, এক একজন বড়বাবু, বড় লাট, তার থানার আওতা যেন তার জমিদার বাড়ি। সমস্ত গাড়ির চালক, রিক্সা চালক, ভ্যান চালক, ইজি বাইক চালক,
মাংস ব্যবসায়ী, নাপিত, স্বর্ণ সমিতির দোকান, সমস্ত কিছু থেকে মাসিক চাঁদা, মাসোয়ারা তাকে পৌঁছে দিতে হতো। তার পুলিশ ডিউটি করে, তাদের নিরাপত্তা দেয়। কি নির্মমতা! সরকারি মদদে, রাষ্ট্রের মদদে জনগণ কিভাবে নিষ্পেষিত হয়েছে, এগুলো তার কিঞ্চিত উদাহরণ। কিন্তু এর কথা বলার সাহস তো দূরের কথা, কল্পনাও করতে পারেনি এই প্রজন্ম, বর্তমান প্রজন্ম কি বুবমাদ হয়ে গেল, পাগল হয়ে গেল। তারা ইতিহাস পড়ে না। তাদের পিতা, মাতা, দাদা, তাদের পূর্বপুরুষেরা কত নির্যাতিত হয়ে, কত অত্যাচারিত হয়ে তাদের জেনেটিক থেকে বহন করে নিয়ে এসে আজ তোমাদের এই জায়গায় দাঁড়ি করিয়ে দিয়েছে। কারোর বাড়িতে যেয়ে বসে থেকে তাকে নেতা বানানোর জন্য, ছি, পাঁচাটা কুকুর শিক্ষিত তোমরা। কোথায় একটা সিঙ্গারা, কোথায় এক কাপ চা, নিজের বাবা মার উপরে এসে হাম্পি দম্পি, পরিবারের উপর অত্যাচার, বাইরে গিয়ে নেতার সামনে নত জানু কুকুর পাঁচাটা শিক্ষিত বেকার যুবক তুমি। কিভাবে নষ্ট হয়ে গেল একটি সমাজ এসব দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে। কিন্তু তারাও নিরুপায়। যারা, যেসব মুসলমানেরা এমপি মন্ত্রী, তারা দাদু বলতে কুপকাত। মাগুরাতে একজন এমপি ছিলেন। বাংলাদেশের রাজনীতি পরিবারতান্ত্রিক, শুধু নিচে উপরেই না, সর্বস্তরে একেবারে ইউনিয়ন ওয়ার্ড পর্যন্ত পরিবারতান্ত্রিক। মাগুরাতে যেমন একজন এমপি, সাবেক এমপি, ছেলে এমপি, একই পরিবারের, তার বোন সংরক্ষিত মহিলার এমপি, বাকি লোক দল করেনি, রাজনীতি করেনি। একজন মেয়র ছিলেন, তার নেশাখোর পুত্র, সেও মেয়র। হয়তো সে মরার পরে তার ছেলেও মেয়র হবে। হায় দুঃখ! বাকি লোক কেন রাজনীতি করে, কেন কথা বলতে শেখেনি? 5ই আগস্ট সৃষ্টি হয়েছে এই 15 বছর যারা এদেশে নিষ্ঠুর নির্যাতন করেছে তারা নয়, তার বাইরের শক্তি। আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন আওয়ামী লীগের সবচেয়ে তৃণমূল একজন কর্মীও কোনো ধরনের অপরাধ করেনি? প্রত্যেকটা আওয়ামী লীগের সমর্থক ব্যক্তিও বড় বড় ক্রাইমের শিকার, বড় বড় অপরাধের শিকার। আমি বারবার বলছি, পুলিশের যারা এসআই, ওসি, দুদক কোথায়? এখনও তদন্ত শুরু হয়নি। সংস্কারের কথা বলে বিলম্বিত করে ইউনূস সরকার যখনই কোনো দলীয় রাজনৈতিক দলের হাতে ক্ষমতা দিয়ে রেখে যাবে, এর কোনো কিছুই বাস্তবায়িত হবে না। তারাও ঠিক এভাবেই লিপ্ত হবে। তারাও বাহিনীর ভিতর থেকে আরেকটি নিজস্ব বাহিনী গড়ে তুলবে। তারাও সরকারি লোক দ্বারাই তাদের পক্ষে এদেশের নাগরিকদের উপর নির্যাতন চালানোর সকল অপকৌশল তৈরি করে নেবে। বাংলাদেশের ভাগ্য, বাংলাদেশের নাগরিকের ভাগ্য, বাংলাদেশের জনগণের ভাগ্য যেন রাজনীতি দ্বারা নির্ধারিত হয়ে গেছে। এই অভিশপ্ত বাংলাদেশের নাগরিককে উদ্ধারের এখন মক্ষম সময়। যদি অন্তর্বর্তীকালীন সরকার সেটা করতে ব্যর্থ হয়, বাংলার নাগরিকদের, সাধারণ জনগণের উপর রাজনীতির যে প্রভাব প্রতিপত্তি প্রতিষ্ঠিত হবে, শত বৎসর পূর্বের কৃতদাসী প্রথা সরাসরি ফিরে আসবে এদেশেই। আবার এদেশের মানুষই কৃতদাসে পরিণত হবে
কতিপয় কৃষ্ণের লীলাভূমি বৃন্দাবন বানানোর অভিপ্রায়ে। ধন্যবাদ।